দহনসুধা পর্ব ৩ ১৫ জন লেখিকার লেখনীতে সৃষ্ট উপন্যাস। পিচঢালা রাস্তায় উমেরার স্কুটির ঘর্ষণ এবং গোটা কয়েক গাড়ির হর্ন ছাড়া আপাতত চারিদিক নীরব। রাস্তা ব্যস্ত হলেও এই সময়টায় তেমন গাড়ি দেখা যায় না। যাও দু একটা, সেটাও দ্রুতই ছুটে চলছে। দিনের প্রায় প্রতিটি প্রহর শেষের দিকে সূর্য পৃথিবীর অন্য গোলার্ধে যাবে যাবে বলছে। হসপিটাল থেকে জারার বাসা বেশি দূরত্বে না থাকায় উমেরা প্রথম জারাকে বাড়িতে পৌঁছে দিয়েছে। আজ ঘটে যাওয়া প্রতিটা ঘটনা উমেরার স্মৃতিতে একেবারে গেঁথে আছে। উমেরার মস্তিষ্ক অন্যমনস্ক হলেও রাস্তার দিকে তার ছিল খুব মনোযোগ। এই অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করে মরার শখ অন্তত তার নেই। তবে হুট করেই উমেরার স্কুটিটা কেমন খটখট শব্দের সাথে বেসামাল হয়ে গেল। উমেরা দ্রুতই সামাল দিতে দিতে স্কুটি থেমে গেল। পা দুটো রাস্তায় ঠেকিয়ে ব্যালেন্স করতে চাইল যাতে সে সক্ষম। উমেরা বিরক্ত হয়ে স্ট্যান্ড দিয়ে নেমে দাঁড়ালো। কি অদ্ভুত, এটাকে এই মাঝ রাস্তায় খারাপ হতে হলো। এখন এটাকে টেনে বাড়ি পর্যন্ত নিতে হবে। একটা দিনে আর কতগুলো ঝামেলা দিবে মাবুদ। উমেরা কথাগুলো আকাশের দিকে তাকিয়ে বলছিল, যেন সরাসরি সৃষ্টিকর্তার কাছে তুলে ধরা অভিযোগ। এখান থেকে গ্যারেজের দূরত্ব বাড়ির দূরত্বের থেকে একটু বেশি। অনেকগুলো গণিত ক্যালকুলেশন করে উমেরা সিদ্ধান্ত নিল সে কোনোভাবে স্কুটি ঠেলে বাড়িতে পৌঁছাতে পারলেই হলো। শেহরাজের ডিউটি টাইম শেষ। সে টেবিলের ওপরে থাকা ফোন আর ওয়ালেট পকেটে গুজে নিল। জাওয়াত পাশ থেকে গাড়ির চাবিটা উঠিয়ে নিয়ে বলল, ভাই চলেন, আমি গাড়ি বের করছি। না। শেহরাজের স্পষ্ট কথা যেন এই এক শব্দে সে পুরো মজলিস চুপ করিয়ে দিতে পারে। জাওয়াত খানিকটা অবাক হয়। এই কাজটা যে তারই করার কথা ছিল। ডিউটি টাইম শেষ হলে শেহরাজকে ড্রাইভ করে নেওয়ার দায়িত্বটা জাওয়াদেরই, কিন্তু শেহরাজ সরাসরি নাকচ করায় সে বিচলিত হয়ে জানাতে চাইল, কেন ভাই? তুই বাড়ি চলে যা, আজ আমি একাই চলে যাব। শান্ত কিন্তু স্পষ্ট শীতল কণ্ঠস্বর। জাওয়াদ আর কোনো প্রশ্ন করার সাহস দেখায় না। এমনিতেই শেহরাজ এক কথার লোক, যেটা সে বলবে সেটাই করবে। তার উপর কথাও বলে খুব কম, গুরুগম্ভীর স্বভাব। এই কথা কম বলা মানুষগুলো বেশ বিচক্ষণ হয় বলে জাওয়াদের ধারণা। কারণ ওরা কথা কম বলে, তাই যা দু একটা কথা বলে সেটা যৌক্তিক এবং শুনতেই হবে এমন। জাওয়াদের মাঝে মধ্যে মনে হয় সংবিধানে উল্লেখ করা উচিত, হাজারটা কথা খরচ না করে একটা দুটো কথা মজলিস থামিয়ে না দিতে পারলে রাজনীতিতে এসো না। শেহরাজের সমস্ত গুণের মতো এটাও চোখে লাগার মতো একটা গুণ। শেহরাজ জাওয়াদের থেকে গাড়ির চাবিটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। হসপিটালের পার্কিং লটে একখানা কালো চকচকে মার্সিডিস বেঞ্চ দাঁড়িয়ে আছে। রিমোট কি বাটন চাপতেই গাড়িটা দুবার টুই টুই শব্দ করে উঠল। শেহরাজ গাড়ির দরজা খুলে উঠেই সিটবেল্ট লাগিয়ে ইগনিশনের চাবি ঘোরাতেই গাড়িটা স্টার্ট হলো। হাসপাতাল থেকে বেরিয়ে যখন বাড়ির রাস্তা ধরছিল তখন হাইওয়ে নির্জন এরিয়াতেই দেখা মিলল সেই স্কুটিওয়ালা ভিনদেশি রমণীর। কোনো মতে স্কুটিখানা ঠেলে গন্তব্যে পৌঁছানো যেন তার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। শেহরাজ গাড়িটা নিজের অজান্তেই স্লো করলো। উমেরার সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে আপন মনে নিজের কাজে ব্যস্ত হয়ে আছে। শেহরাজ ততক্ষণ পর্যন্ত ভিনদেশিকে দেখেছে যতক্ষণ না পর্যন্ত উমেরা নিজের বাড়ির মোড় পেরিয়ে মিলিয়ে গেছে। রাস্তার একেবারে মাথার দিকে শেহরাজ হঠাৎ গাড়িটা জোরে ব্রেক কষে থামিয়ে দিল। কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ল, আগে তো কখনো এমন হয়নি। তবে ওই স্কুটিওয়ালি ভিনদেশিকে দেখার জন্য এমন পাগলামি কেন করলো সে? নিজের চিন্তায় নিজেই বিরক্ত হলো খানিকটা। এরপর যত স্পিড দেওয়া যায় ততটা স্পিডে তার গাড়িটা পাটোয়ারি বাড়ির দিকে অগ্রসর হলো। উমেরা কোনো মতে স্কুটি ঠেলে বাড়িতে পৌঁছালো। এই অবলস্ট স্কুটি নিয়ে গন্তব্যে পর্যন্ত পৌঁছান কোনো যুদ্ধের থেকে কম ছিল না তার জন্য। বাড়ির গেট পেরোতেই ওয়াজেদ বাড়ির বয়স্ক দারোয়ান উমেরাকে দেখেই দ্রুত এগিয়ে আসলো। মৃদুস্বরে বলল, আম্মা জান, আপনার স্কুটি নষ্ট হইয়া গেছে, সেটা কাউরে ফোন দিয়া কইবেন না। এত কষ্ট কইরা ঠেলা ঠেলা আনতে গেলেন কেন? উমেরার শরীর প্রচণ্ড ক্লান্ত, ঘেমেছেও প্রচুর। একটা ক্লান্তিকর ভারী নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল, ওই ৩ রাস্তার ওইখান থেকে নষ্ট হয়েছে, তাই নিজেই নিয়ে এলাম। খুবই ক্লান্ত হয়ে গেছি চাচা। গাড়িটা একটু গ্যারেজে রেখে আসবেন? হ আম্মা যান, আপনি ঘরে যান, আমি জায়গায় গাড়ি জায়গায় রেখে আইতাছি। উমেরা আর কোনো উত্তর দিল না। হিজাবের পিন আর সাদা অ্যাপ্রন খুলতে খুলতে বাড়ির ভেতরে প্রবেশ করলো। শুধু তখন লিভিং রুমেই বসেছিল। উমেরাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে, তোকে এমন ক্লান্ত দেখাচ্ছে কেন? দাঁড়াও, ফ্রেশ হয়ে এসে একেবারে সব গল্প বলবো। আজ অনেক কাহিনী ঘটেছে।
শুধু নড়ে চড়ে বসল। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, ফ্রেশ হয়ে আসছি, ওয়েট। এই কথা বলেই উমেরা সিঁড়ি বেয়ে উপরে নিজের কামরায় চলে গেল। শুদ্ধ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল বোনের চলে যাওয়ার পিঠের দিকে, অতঃপর আবার নিজের ফোনে মনোযোগ দিল। ওয়াজেদ বাড়ির সবাই কর্মব্যস্ততার কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন, তাই দিনের বেলায় খাবারের সময় একে অপরের সাথে তেমন দেখা হয় না, যার জন্য ডিনারটা তারা সবসময় একসঙ্গে করার চেষ্টা করে। আজও তার ব্যতিক্রম নয়। ওমর ওয়াজেদ আর তার অর্ধাঙ্গিনী নাসিফা বেগম এবং শুদ্ধ আর উমেরাকে দিয়ে মাত্র 4 জন সদস্য এই ওয়াজেদ পরিবারে। নাসিফা বেগম ভিনদেশি হলেও এই সংসারকে সে খুব অল্প সময়ে খুব আপন করে নিয়েছিলেন। হলঘরের ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করে নাসিফা বেগম সবাইকে গলা উঁচু করে আওয়াজ দিলেন। কিছুক্ষণের মধ্যেই উমেরা এসে সোজা নিজের চেয়ারে গিয়ে বসল। মায়ের দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে বলে উঠল, আম্মু, আমি খুবই ক্ষুধার্ত। সেই কখন থেকে পেটের মধ্যে গটর মটর শব্দ করছে। তোকে তো বলেছিলাম দ্রুত খেয়ে নিতে, সেই কখন থেকে ডাকছি আমি। মোটেই না ভাই, আর আব্বুর সাথে না খেলে আমার খাওয়াই হবে না। নাসিফা বেগমের মুখে মৃদু হাসি ফুটল। উমেরা তার জীবনে এসেছিল ভোরের সূর্যের আলো রোশনির মতো। তাকে পাওয়ার পর তিনি কখনো একা অনুভব করেননি। তার মেয়েটা তার জন্য জান্নাতের চেয়ে কোনো অংশে কম নয়। কিছুক্ষণের মধ্যেই একে একে সবাই খাবার টেবিলে উপস্থিত হলো। শুদ্ধ এসে উমেরার মাথার পিছন থেকে হালকা টোকা দিল। উমেরা মাথা উঠিয়ে ভেঙচি কাটল। শুধু চেয়ার টেনে বসতে বসতে বলল, কি রে, কি ঘটনা বলবি বলছিলি? ও, জানো আজ কি হয়েছে? জারিফ ভাইয়া না আজ সম্মেলনে গিয়ে সংঘর্ষের মুখে পড়েছিল। শুধু নিজের প্লেটে খাবার নিতে নিতে জিজ্ঞেস করলো, এখন কি অবস্থা? হসপিটালে আছে। আমি আর যারা গেছিলাম, অনেক ইনজুরি হয়েছে জারিফ ভাইয়ার। আমি ভাইয়াকে বলেছি এসব সঙ্গ ছেড়ে দিতে। জারিফ ভাই রাজি হয়ে গেল? সেটা তো জানি না। শুদ্ধ হাসলো, তবে নৈশব্দে। তার বোন ধানি লঙ্কা বটে, তবে তাকে বোকা বানানো খুব একটা কসরতের কাজ নয়। নাসিফা বেগম মেয়ের প্লেটে খাবার দিতে দিতে বললেন, শুধু তোকে বোকা বানিয়েছে পাগল মেয়ে। কি? আরে না না আম্মু, কেন ভাই বোনের ভেতর দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছ? নাসিফা বেগম উমেরার পাশে চেয়ার টেনে বসলেন, হালকা রাগ মিশ্রিত গলায় বললেন, হ্যাঁ, এভাবেই সারা জীবন বোকা বানিয়ে যাস আমার সরল সোজা মেয়েটাকে। মোটেই না, আমি মোটেও বোকা নই। আজ হসপিটালে দাঁড়িয়ে জারিফ ভাইয়াকে এবং ওই খাটাস মার্কা লোকটাকে আচ্ছা মতো বকে এসেছি। কোন হসপিটাল? খুলনা সিটি মেডিকেল। বাহ, তুই শেহরাজের হসপিটালে গিয়ে শেহরাজকে উল্টাপাল্টা বলে এসেছিস। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওটা ওই নেতার ছেলের হসপিটাল। হ্যাঁ, ওটা তাদেরই হসপিটাল এবং সে সেখানকার বড় ডাক্তার, সব ডাক্তারদের হেড। এই সরকার ব্যবস্থায় নেতা মন্ত্রীগুলো কি অদ্ভুত, তাই না? যারা নিজেরা নিজেদের স্বার্থে মানুষের অপব্যবহার করে, কত শত মানুষের বিশ্বাস নিয়ে খেলে, ঠকানো, খুন, সমগ্র বেআইনি কাজ সব এই শিক্ষিত মানুষগুলো করে। দেশ তো চালাচ্ছে মূলত অশিক্ষিত গায়ে খাটা লোকজন। শুদ্ধ সহ সবাই উমেরার কথা গুরুত্ব দিয়ে শুনছিল। উমেরা আবার বলতে শুরু করলো, যাকে মারে তাকেই খাবার দেয়, এই পুরো কাজটা না পানির চক্রের মতো চক্রাকারভাবে ঘটেই চলেছে। এদের ভেতর থেকে কেউ এমন নেই যে আসলে দেশকে ভালোবাসে। দেশকে সত্যিকারে ভালোবাসলে মানুষ কখনো দুর্নীতিতে জড়াতে পারত না। শুদ্ধ হাতের চামচটা প্লেটে রেখে উমেরার পানে চাই। অপরাধী রাজার থেকে মন্ত্রী বেশি ভয়ানক। এরা জানে রাজা অপরাধ করছে, কিন্তু কোন পদক্ষেপ নেয় না। এর কারণ যদিও স্বার্থ, তবে রাজনীতিতে যত মানুষের আনাগোনা আছে তারা সহজেই চলে আসেনি। তাদের এই পর্যায়ে আসতে এত পরীক্ষা দিতে হয়েছে যে এখন তারা চাইলেও এই পথ ছাড়তে পারবে না। গত কিছু বছরে দেশের ভেতর থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, সেগুলো ফেরত আনতে পারলে গোটা 4 বছরে বাজেট পাস করা যেত। নাসিফা বেগম হাত থেকে চামচটা প্লেটে রাখলেন। সিরামিকের প্লেটে চামচের মৃদু শব্দ দুই ভাই বোনকে মায়ের দিকে তাকাতে বাধ্য করলো। নাসিফা বেগম উমেরার দিকে তাকিয়ে বললেন, জানো একটা বিষয় কি? যদি কারো চরম পর্যায়ে ক্ষতি করতে চাও, তাহলে তাকে বিবাহ করিয়ে দাও, না হয় তাকে রাজনীতিতে ঢুকিয়ে দাও। তুমি একজন স্বাধীন চেতা মেয়ে। আমি সেই মনোভাবকে সম্মান করি উমেরা। তবে এই পর্যায়ে এসে তুমি এসব বিষয় থেকে যত নিজেকে সরিয়ে রাখতে পারো, ততই তোমার জন্য মঙ্গল। একজনের চিন্তা বদলালে আহামরি রেভুলেশন হয়ে যাবে না। ক্ষমতা শব্দটার যে কতটা ক্ষমতা, সেই সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আমি চাই না তুমি কোনো সমস্যার ভেতরে নিজেকে জড়িয়ে ফেলো। উমেরা মায়ের কথায় মাথা নাড়িয়ে নিল। তার মায়ের কথার যুক্তি আছে। ওমর ওয়াজিদ স্ত্রীর কথাগুলো
পুরোটা শুনলেন। এরপর তিনি যা বললেন সেটা শুনে উপস্থিত গম্ভীর ভাবটা মুহূর্তেই কমে গেল। বিয়ে করিয়ে দাও মানে? তোমার কি আমার সাথে বিয়ে হবার পর জীবনে চরম ক্ষতি হয়ে গিয়েছে? এমনভাবে বলছো যেন আমি মহা আনন্দে আছি তোমাকে বিয়ে করে। তুমি কি বলতে চাইছো নাসিফা? বিয়ে করে তোমাদের খাবার বানাতে বানাতেই তো আমার জীবন শেষ, আর কিছু আছে আমার জীবনে? এটা কিভাবে বলতে পারলে তুমি? তা নয়তো কি? শুদ্ধ আরমেরা মা বাবার এমন দুষ্টু মিষ্টি ঝগড়ার সাথে অবগত। এটা প্রায় প্রতিদিনই বিনা পপকর্ন ছাড়া তারা উপভোগ করে। এখানে ব্যতিক্রম কিছু নেই। পাটোয়ারি বাড়ির সদর গেটে বিরাট সিকিউরিটির ব্যবস্থা। শেহরাজের গাড়িটা দেখেই দারোয়ান দৌড়ে এসে গেট খুলে দিল। শেহরাজের কালো গাড়িটা বাড়ির ভেতরে আসতেই একজন গার্ড এসে গাড়ির দরজা খুলে ধরল। শেহরাজ বেরিয়ে এসে চাবিটা তার হাতে গটগট করে ভেতরের দিকে চলে গেল। পাটোয়ারি বাড়ির ওপরতলায় দক্ষিণ দিকে শেহরাজের রুম। এই বাড়িতে সবথেকে বড় কামরাটাই শেহরাজের। শেহরাজ নিজের রুমে এসে লাইট জ্বালিয়ে দিল। শার্টের বুকের সামনে দু তিনটা বোতাম খুলে নিজেকে স্বস্তি দেওয়ার চেষ্টা করলো। হাতের ঘড়িটা খুলে বেড সাইডের টেবিলে রাখলো। অতঃপর বেলকনির গ্লাস টেনে বেলকনিতে এসে দাঁড়ালো। মৃদু বাতাস এসে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে গেল। বারান্দা থেকে সোজা বাগান পেরিয়ে ব্যস্ত শহরের রাস্তাগুলো দেখা যায়। শেহরাজ এক ঝলক সেদিকে তাকিয়ে বেলকনিতে থাকা চেয়ারটায় বসলো। তার চাহনি শান্ত, শীতল, নীরবে সামনের দিকে তাকিয়ে আছে। পরিবেশ এমন যে গাছের পাতা নড়ার শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। শুধু মাঝে মধ্যে ভেসে আসছে দু একটা গাড়ির হর্ন আর কুকুরের ডাক। শেহরাজ তার প্যান্টের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। প্যাকেটের গায়ে বড় বড় করে ইংরেজিতে শব্দে লেখা ডিজারুম ব্ল্যাক। একজন ডাক্তার হিসেবে এমন একটা নেশালো জিনিসের সাথে সংযোগ কতটা যৌক্তিক শেহরাজ জানে না। তবে তার সিগারেটের ধোঁয়ার কুণ্ডলীর সাথে দিনের সমস্ত ক্লান্তি বাতাসে মিশে যায়। এটা তার একান্ত ব্যক্তিগত ধারণা। সিগারেট জ্বালিয়ে দু ঠোঁটের মাঝে রেখে চেয়ারের পেছন দিকে মাথাটা এলিয়ে দিল। আজ জীবনের প্রথম তার সাথে এমন ঘটনা ঘটল। কোনো অজানা নারী তার বজ্রকণ্ঠে অন্যায়ের নামে তার বিরুদ্ধে কথা শুনিয়ে গেল। কি যেন বলছিল, জারিফ ভাই, তুমি এই শয়তানদের চক্র এখনো ছাড়ছো না কেন? যেই নেতা খেতার জন্য আজ তোমার এই অবস্থা, গিয়ে দেখো সে এসব গায়েও লাগাচ্ছে কিনা। আমার কথাটা শোনো, এই নেতা ফেতাদের পিছু ছেড়ে নিজের ব্যবসায় মন দাও। দরকার হলে ইউরোপ চলে যাও, সেখানে গিয়ে কাজ করো। এই নষ্ট পলিটিক্স তোমাকে নিন্দা আর আঘাত ছাড়া কিচ্ছু দেবে না। ভাবতে ভাবতেই শেহরাজ তড়াক করে চোখ খুলে তাকালো। হাতের জ্বলন্ত সিগারেট পুড়ে তখন অর্ধেক। শেহরাজের চোখ রক্তিম বর্ণ হয়ে উঠল মুহূর্তেই। হাতের সিগারেট চেপে ধরতেই পোড়া অংশটা ভেঙে গেল। চোয়াল শক্ত করে বিড়বিড় করল, শয়তানদের চক্র? হুম। শেহরাজের খোলা চোখের সামনেই উমেরার হিজাবের নিচে থাকা চোখজোড়ার দৃশ্য ভেসে উঠল। আর যাই হোক, মুখের ভাষার সাথে ওই মায়াবী চোখ দুটোর মিল খোঁজা নিহাতি বোকামি ছাড়া আর কিছুই নয়। নিঃশব্দে অলিখিত এক কবিতার ন্যায় সেই চোখের ভাষা, কিন্তু মুখের ভাষা। হঠাৎ করেই সিগারেটের জ্বলন্ত অংশ ত্বকে লাগতেই ছ্যাঁকা খেয়ে কল্পনা জগৎ থেকে বাস্তবতায় ফিরে আসে। সে কি ভাবছিল সেই সব? হাতের সিগারেটটা বারান্দা থেকে ছুঁড়ে ফেললো নিচে। একরকম নাক টানার ভঙ্গি করে চেয়ার ছেড়ে আবার রুমে চলে আসলো। লম্বা একটা শাওয়ার নিয়ে নিজের ভেতরের দহন আর মস্তিষ্কটাকে ঠান্ডা করা প্রয়োজন। রচয়িতা সানজিদা আক্তার মুন্নি, বৃষ্টি ইসলাম, ইসরাত জাহান জেরিন, প্রিয়স্মিতা তেহজিব, কায়নাত খান কবিতা, অনুপ্রভা মেহরিন, সানা শেখ, মির্জা সূচনা, রাইহা জুবাইর রিপ্তি, লামিয়া রহমান মেঘলা, লামিয়া তাসনিম, ফাতেমা ফারিয়াল, নুসরাত ফারিয়া, মরিয়াম জুথি।